আজকের গল্পটা অন্য সব গল্পের থেকে একটু আলাদা। 2026 সালের জানুয়ারি মাসে আমার কভার করা অন্যতম সেরা একটা জায়গাটা সন্ধান পেয়েছিলাম দিন 5 আগে। ছবি দেখার পর সিদ্ধান্ত নিতে আর দেরি করিনি। মন বলেছিল এহেন সুযোগ দ্বিতীয়বার নাও আসতে পারে। আর যারা এই ভিডিও দেখছেন বা মাঝে মাঝে এমন একটা জায়গার সন্ধান করেন যেখানে অদূরে ছোট বড় সব পাহাড়, আঁকাবাঁকা পথে বয়ে চলেছে বেশ চওড়া একটা পাহাড়ি নদী, আশেপাশে বিভিন্ন সব চা বাগান, জঙ্গল, জনজীবন কিংবা লোকালয়ের কোলাহল থেকে বেশ খানিকটা তফাতে একটা লাক্সারিয়াস প্রপার্টি, যেখানে সুইমিং পুল থেকে রেস্তোরাঁ, বার, অলমোস্ট সবকিছুই রয়েছে। এক কথায় যেখানে অর্থ খরচ করে যাওয়ার পর পুরো টাকাটাই চলে গেল, এহেন আফসোস হয়তো করতে হবে না। আর এখান থেকে দেখা সূর্যাস্তের স্মৃতি হয়তো বহু সময় আপনার মনে রয়েই যাবে। 14 জানুয়ারি 2026 ডায়েরির পাতা খুলে লিখছি এমন এক জায়গার গল্প যা আমার শহর বহরমপুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি থেকে মাত্র 48 কিলোমিটার দূরে ঘিস এবং চেল নদীর মাঝে অবস্থিত মালবাজার সাবডিভিশনের ছোট্ট একটা শহর উদলাবাড়ির খুব কাছেই প্যাচিয়ানো রিসর্টের রাত্রিবাসের কথা। 400 কিলোমিটার রোড জার্নির অভিজ্ঞতা, রিসর্টের অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া কিংবা আমাদের কাটানো ছোট ছোট মুহূর্তে ভরা এই গল্প আবারও হয়তো জয় করে নেবে লাখো বাঙালি দর্শকের মন। আর মন বলবে এখানে একবার যেতেই হবে, হয় আজ না হলে কাল। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আজ পৌষ মাসের শেষ দিন, আজ 14 জানুয়ারি 2026, আগামীকাল সংক্রান্তি। আর এই শেষ আর শুরু সন্ধিক্ষণে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আরও একটা উইকেন্ড ট্রিপ বা আরও একটা গল্পকে পূর্ণতা দিতে। স্থানীয় সময় সকাল 6:07, আর গন্তব্য বলছে এখনও 403 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। একটানা চললে সময় লাগবে প্রায় 9 ঘন্টা। বিকাল 3টের সময় হয়তো গিয়ে পৌঁছাবো। 403 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। অত 3-4 দিন আগে পর্যন্ত যা কুয়াশা আর যা ঠান্ডা ছিল না, মানে ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে 6টার সময় বেরোবো বা তার কিছু আগে পরে বেরোবো, জাস্ট ভাবা যেত না। ঘুম থেকে উঠে লেফট থেকে বেরোনোর পর অবস্থা খারাপ। এখন তাও একটু ঠান্ডা কমেছে। আসলে আমাদের বহরমপুর শহরে না এই কুয়াশাটা চট করে দেখা যায় না। যখন শহর পেরিয়ে এলাম, এই খাগড়াঘাট পার করে এলাম, তো খাগড়াঘাট পেরিয়ে আসার পর এদিকে তো আর ঘর বাড়ি বিশেষ নেই, দোকানপাট কিছু নেই, চারিদিকে ফাঁকা আর ফাঁকা, দুদিকে শুধু মাঠ আর মাঠ, আর দুদিকে সব গ্রাম। এই দিয়ে কিন্তু মাঠে ঘাটে সর্বত্র শুধু কুয়াশার দাপট। এটা হচ্ছে আমাদের বহরমপুর শহরের বাইপাস। এবার আমরা উঠে পড়বো NH-12-এ। থাকবে পুরো একটা রোড ট্রিপের ব্লগ এবং সেই সাথে নতুন জায়গার সন্ধান। বাট এখন তেল ভরতে হবে গাড়িতে। জিওতে এখন হচ্ছে লিটারে 2 টাকা ছাড়। এই অফারটা থাকবে হচ্ছে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। বাট এটার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আলাম ঘড়ির টাইমটাকে চেঞ্জ করলে হয় না যে এখন এটাকে সকাল 10টা করে দিই তাহলে ছাড় পাওয়া যাবে? বলছেন না, সেটা করলে হবে না। গতকাল গাড়ি সার্ভিসিং করে নিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে। গাড়ির সেকেন্ড সার্ভিসিং ছিল, ওটা আমার 10,000 কিলোমিটার চলে নিয়েছে। বাট সার্ভিসিং করতে গিয়ে বলছে এই চেঞ্জ করুন, ওই চেঞ্জ করুন, এই ফিল্টার লাগান, ওই ফোম ওয়াশ করুন, মোবিল চেঞ্জ করুন, দিয়ে সব কিছু করে বিল করে দিয়েছে প্রায় 9,500 টাকা, নামেই ফ্রি সার্ভিসিং। বহরমপুর ছাড়ার পর এইটা হচ্ছে প্রথম টোল প্লাজা। বাট এখন আমাকে ফাস্ট্যাগ রিচার্জ করতে হয় না। কেন হয় না সেটা আপনাদেরকে বলি। এই একটা অ্যাপ আছে, এর নাম হচ্ছে রাজমার্গ যাত্রা। এই অ্যাপটাতে না একটা অ্যানুয়াল পাস পাওয়া যায়। 3,000 টাকা যদি আমি পে করি একবারে, তাহলে বছরে 200টা টোল ফ্রি হয়ে যায়। আমরা এখনও অবধি এই রিচার্জ করার পরে 11খানা টোল পার করেছি। এখনও 189টা টোল আমার ফ্রি রয়েছে। আর এটা ভ্যালিড হচ্ছে 3 জানুয়ারি 2027 পর্যন্ত। যারা বেশি গাড়ি নিয়ে ট্রিপ করে, বিশেষ করে হাইওয়েতে, তাদের জন্য এটা খুব সাশ্রয়ী। প্রথমে প্ল্যান করেছিলাম যে রাত্রেবেলায় বেরোবো, রাস্তা ফাঁকা থাকবে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তারপরে দেখলাম যে রাত্রেবেলা তো এই রোডে আমি 2বার এসেছি, এবার দিনের বেলায় যাই। দিনের বেলায় অনেক কিছু দেখা যায়, আর রাত্রেবেলায় গেলে একটাই সমস্যা কী বলুন তো, গিয়ে খুব ঘুম পায়। এবার যদি সারা রাত গাড়ি চালিয়ে গিয়ে সারাটা দিন ঘুমোই 1টা-2টো পর্যন্ত বেলা, তাহলে কাজও কিছু হয় না, দিনটাও নষ্ট হয়। তার জন্যই প্ল্যান করলাম যে জ্যামে হয়তো পড়বো, সময় বেশি লাগবে, বা সকালেই বেরোবো। আর এই সকালে জার্নি করতে করতে একটা সকালের গান শুধুমাত্র আপনাদের জন্য। 6:55 আমরা পার করছি ওমরপুর। আমার ডান দিকে রাস্তা যাচ্ছে রঘুনাথগঞ্জের দিকে। মোটামুটি আমরা যদি মালদাটা ফাঁকায় ফাঁকায় পার করতে পারি না, ফারাক্কা ব্যারেজ বা মালদা, তাহলে আর চাপ নেই। মালদা পেরিয়ে যাওয়ার পরে আর চাপ নেই, রাস্তা একদম ফাটাফাটি। সময় সকাল 7:04। আমরা পার করছি আইরন ব্রিজ। সূর্য অনেক আগে উঠে গিয়েছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না। এখানে রাস্তাটা কার্ভ, তো এই সময় একটা ট্রেন গেলে ভালো হতো। এখান থেকে ধুলিয়ান হচ্ছে 17 কিলোমিটার।
আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা চাঁদের মোড়। এখন যাও রাস্তাঘাট ফাঁকা, একটু পরে শুরু হবে টোটোর চলাচল। মোটামুটি সকাল 8টা পর্যন্ত যতটা এগিয়ে যাওয়া যায়, কারণ 8টার পরেই রাস্তা শুরু হবে অবাধে টোটো চলাচল, আর সেই সঙ্গে হচ্ছে ব্যারিকেড। অ্যাকচুয়াল এই ব্যারিকেডগুলো না আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়, বাইরের তো কোনো রাজ্যের কোনো রাস্তায় ব্যারিকেড দেখা সেরকম যায় না, আমি তো দেখিনি, অন্তত থাকতে পারে আমি দেখিনি, বাট আমাদের এখানে সবচাইতে বেশি। আর যারা এই ব্যারিকেড সম্পর্কে মোটামুটি জানে তো ঠিক আছে, আর যারা বাইরে থেকে আসবে, যারা জানে না, হয়তো কোনো গাড়িকে ওভারটেক করতে গেল, শর্ট করে সামনে ব্যারিকেড। সময় 7:20 আমরা পার করছি ধুলিয়ান। ডান দিকে যে রাস্তা ওটা চলে যাচ্ছে ধুলিয়ানের দিকে, ওখানে হচ্ছে ধুলিয়ান পৌরসভা। 2010-11 সালে এইসব দিকে আমাকে আসতে হতো কাজের জন্য, আর এনজিওতে তো বিভিন্ন হেলথের প্রজেক্টে কাজ করতে হয়। ধুলিয়ান, কোনো দিন ফারাক্কা, ওদিক থেকে লালগোলা, ওদিক থেকে এজিনগর, মানে মুর্শিদাবাদটাই আমাকে টোটাল দেখতে হতো, বিভিন্ন জায়গায় প্রতিদিন যেতে হতো। তখন NH-12 4 লেন হয়নি, তখন বাড়ি ফেরা বাপরে বাপ সে এক যন্ত্রণা। কোনো দিন এরকম হতো যে হয়তো কাজ করে ফিরে আর বাসই নেই, হয়তো এরকম ওই গাড়িগুলো যাচ্ছে ট্রাকগুলো, তাতে উঠে পড়লাম। বাড়ি পৌঁছালাম হয়তো রাত্রি 12টা-1টার সময়। 7 থেকে 8 হাজার টাকা রোজগার করার জন্য মাসে প্রচুর কষ্ট করতে হয়েছে। তো ওই যে বলেন না স্ট্রাগেলটা সবার জীবনেই কখনো কখনো করতে হয়েছে। যখন আপনি হ্যারিকেন নিয়ে পড়াশোনা করেছেন তখনও স্ট্রাগল করতে হয়েছে, যখন আপনি চাকরির জন্য জুতো শুকতলা হয়ে ফেলেছেন তখনও স্ট্রাগল করতে হয়েছে, যখন কারেন্ট চলে যেত ঘন্টার পর ঘন্টা, যখন ইনভার্টার থাকতো না বা ইনভার্টার কেনার ক্ষমতা ছিল না, একটু হাওয়া দাও গরম লাগছে, তখনও স্ট্রাগল করতে হয়েছে। যারা জীবনে ভালো জায়গায় পৌঁছেছে বা জীবনে বড় হয়েছে বা সাফল্য পেয়েছে, তাদের অধিকাংশ জীবনে একটা স্টোরি আছে, স্ট্রাগল আছে। চলার পথে কখনো কখনো সেই দৃশ্যগুলো মনে পড়ে যায়, যখন সেই পুরনো জায়গা দিয়ে যাই তখন সেই পুরনো দিনগুলো মনে পড়ে যায়। এই আমরা পার করছি বল্লালপুর ব্রিজ। এটা ওই দিকটায় হচ্ছে ফারাক্কার অর্জুনপুর, ওই দিকটায়, আর এটা হচ্ছে বল্লালপুর। এই আগে গিয়ে রয়েছে হচ্ছে বল্লালপুর স্টেশন, বল্লালপুর হল্ট। এখান থেকে ফারাক্কা হচ্ছে 6 কিলোমিটার। আর এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, একটু পরেই দূরে স্পষ্ট হবে সব এনটিপিসির চিমনিগুলো। ফারাক্কা এখান থেকে 2 কিলোমিটার, আর ফারাক্কার আগে এরকম জ্যাম। আমরা প্রথমে ওই রাস্তায় গিয়েছিলাম, তারপরে গাড়ি ঘুরে নিলাম। এটা এনটিপিসি মোড়ের জ্যাম কেন বলতো, কারণ ওই দিক দিয়ে সব গাড়ি বেরোয় তো, আর এইদিকে গাড়ি ঢুকেছে, সামনে আবার রোড ব্লক আছে। ওস্তাদ একটু ছাড়ো, চল কাকে, যাইয়ে চলো। ভাবছিলাম কখন জ্যাম হবে, তো ফাইনালি ফারাক্কা ব্যারেজে জ্যামে পড়েছি। মানে কখনো গাড়ি চলছে, কোনো গাড়ি দাঁড়াচ্ছে। এটা একদিক দিয়ে ভালো, কারণ ট্রেন নাম্বার 530-28 মালদা টাউন থেকে আজিমগঞ্জ জংশন প্যাসেঞ্জার ট্রেন ও চামাগ্রাম ছেড়ে আসছে। চামাগ্রামের পরের স্টপই হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। এই ব্যবধানে যদি ট্রেনটার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে বলা যেতে পারে যে সকালটা খুব সুন্দর। আরে যতই গাড়িতে যাই, ট্রেন আলাদা ইমোশনই ভাই। 7:53 বেজে গেল শুভ, ট্রেন কি আসবে? আর খানিকক্ষণ বাদে তো ফারাক্কা ব্যারেজ শেষ হয়ে যাবে। আর একটা জ্যামের দরকার, বুঝলি, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দে সাইডে, বল গাড়ি স্টার্ট হচ্ছে না, বুঝলি তো, কিছু একটা এক্সকিউজ দে, ট্রেন চলে যাবে, তারপরে আমরা আবার গাড়ি স্টার্ট দিব। ফারাক্কা ব্যারেজও আমরা প্রায় পার করে যাব, ট্রেনও আসবে। এটা মনে হচ্ছে WAP4। মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার। কি হচ্ছে রে ওখানে? পতাকা লোকজন তাবু আবার কি মোগল সাম্রাজ্যের সূচনা হচ্ছে নাকি? ভোজপুরি গান সকালবেলা লাগিয়ে দিয়েছে। এই যে ফারাক্কা ব্যারেজ পার করলাম না, এরপরে মুর্শিদাবাদ জেলা শেষ, মালদা জেলা শুরু। সামনে চাকা উঠে যাচ্ছে তো, এত লোড নিয়ে নিয়েছে। বাহ, হামসাফার আগরতলা বেঙ্গালুরু হামসাফার। আরে ট্রেনটা মিস করলাম, একটু লেট করলেই হতো। বহুত দিন ইচ্ছে ছিল এই ট্রেনটা কভার করার, কখনো ট্রেন জার্নি করার, একদম আগরতলা থেকে একদম বেঙ্গালুরু, আর হলো না। আচ্ছা, এগুলো তো ওভারলোডের পর্যায়েতেই পড়ে, এই বাসগুলো। হ্যাঁ, এগুলো কিছু বলে না, এত লোড নিয়ে যায়। কাটা করাই যায় এতে, ওর জন্য। এইটা হচ্ছে আমাদের যাত্রাপথের তৃতীয় টোল প্লাজা। মালদার এটা প্রথম টোল প্লাজা। এখান থেকে মালদা বাইপাস হচ্ছে আর 21 কিলোমিটার, আর কালিয়াচক হচ্ছে 4 কিলোমিটার। সকাল 8:08 ফাইনালি কালিয়াচক। যারা এখানকার দর্শক তাদেরকে জিজ্ঞেস করি, মানে লোকাল যারা, এই কালিয়াচকের নিয়ারেস্ট স্টেশন কি খলতিপুর? এটা কেউ জানলে আমাকে জানাবেন তো। এখনও সকাল 8টা বাজে, তো 8:12, দোকানপাট সব এখনও খোলেনি। জ্যাম নেই তো? না, হইতে হয়ে গেল। ব্যাস, কালিয়াচক আমরা প্রায় পেরিয়ে গেলাম। ওটা পেরিয়ে গেলে ট্রাক্টরটা রীতিমতো কাঁপছে থরথর করে।
পাশ দিয়ে যাওয়াও রিস্ক। হ্যাঁ, এ তো সামনের চাকা তো উঠে যাচ্ছে, সামনের চাকার সঙ্গে মাটির কোনো টাচই নাই। সময় সকাল 8:29। চলার পথে আমাদের প্রথম বিরতি, মানে প্রথম নয়, একটা তো বিরতি ছিল হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরার সময়, এটা হচ্ছে দ্বিতীয় বিরতি। এটা হচ্ছে ট্রেন দেখার ব্রেক। সামনে রয়েছে গৌর মালদা স্টেশন, আর ফারাক্কার দিক থেকে চলে আসছে ট্রেন নাম্বার 63401 সাহিবগঞ্জ থেকে মালদা টাউন মেমু। তো ওই ট্রেনটা একটু দেখবো বললাম, সাইড কর, ট্রেনটা একটু দেখে নিই দাঁড়িয়ে। শুভ বলছে তুমি শিওর তো ট্রেন আসবে? বললাম ট্রেন ভাই আমাকে ধোকা দেয় না। চলে এসছে আমার ট্রেন। আরে মেমু না রে, এটা ডেমু ট্রেন। হ্যাঁ, কদিন পরে ডেমু ট্রেন দেখলাম। হা এ স্টপ আছে গৌর মালদাতে, ওই জন্যই ট্রেন স্লো। শীতকাল, কুল গাছ, রোড ট্রিপ জার্নি, সেই সঙ্গে একটা ট্রেনের সঙ্গে দেখা, ওফ এইসব ভাই লাইফ। শুভকে বললাম এ ভাই আরেকটা ট্রেন দেখবো, বলছে তুমি আজকে ট্রেন দেখে কাটিয়ে দিবা টাইম। আমি বলছি না, পুরী কামাখ্যা আসছে, ওটাও দেখে নি। ও এখন ওই খলদিপুর ছেড়ে আসছে। পুরী কামাখ্যা, এর আগে ট্রেন আছে বা মালগাড়ি আছে, ওই জন্য এই ট্রেন এত স্লো যাচ্ছে। এখানে ট্রেন এত স্লো যাওয়ার কথা না। প্রচুর সময় নষ্ট করে ফেলেছি এখানে, প্রায় 0.5 ঘন্টার কাছাকাছি। শুভ রেগে গেছে, বলছে এই সময়টা আমরা চা খেতে পারতাম, বাট তুমি লেট করলা। যেতে হবে সেই মানাবাড়ি। কত কিলোমিটার এখনো? সবে তো 120 মতো এলাম, এখনও তো কত যেতে হবে। রায়গঞ্জ 74, মালদা বাইপাস 1 কিলোমিটার। এইদিকে চলে গেল হচ্ছে মালদা শহর। একটু আগে আমরা মালদা বাইপাস পার করে এলাম। তো মালদা বাইপাসে যে রাস্তাটা মালদা শহরে যাচ্ছে, আর মালদা শহর থেকে এই রাস্তাটা আবার বেরিয়ে এখানে NH-12 এর সঙ্গে মিশছে। আমাদের যাত্রাপথে 4 নম্বর টোল প্লাজা আমরা পার করলাম, এটা হচ্ছে গাজল। আমরা পার করে এলাম হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, মালদা জেলা শেষ হয়ে গেল। এখান থেকে বাইদারা হচ্ছে আর 1 কিলোমিটার, আর ইটাহার হচ্ছে 16 কিলোমিটার। এবারে দর্শকদের জন্য প্রশ্ন, মালদার পরে যে জেলা শুরু হলো, এটা উত্তর দিনাজপুর জেলা না দক্ষিণ দিনাজপুর জেলা? এটা আপনাদের জন্য প্রশ্ন। আমি গুগল খুলে দেখে নিতেই পারতাম, বাট উত্তরটা আপনারা দিন। রাস্তা দূর দূর পর্যন্ত এরকম ফাঁকা, একদম জ্যাম নেই। ওই যে কালিয়াচক পার করে এসেছি। স্থানীয় সময় 9:42। আমরা ইটাহারের কিছু আগেই রয়েছে। এখান থেকে ইটাহার বোধহয় আর মাত্র 12 কিলোমিটার হবে। বাইরে ঠান্ডা কিন্তু ভালোই আছে, গাড়ির ভেতরে বোঝা যাচ্ছে না, বাইরে ঠান্ডা ভালোই আছে। তো শুভ বলছে দাদা এখানে একটা ড্রোন ওড়াও। আমি বলছি এখানে পাহাড় না নদী না, ড্রোন কেন ওড়াও ভাই? ওই দেখো সামনে কি রয়েছে। সেদিন আমাদের কাছে কিংবা দূরে সবুজ পাহাড় কিংবা সবুজ অরণ্যের সাক্ষাৎ হয়তো ছিল না, যা ছিল সেটা আমাদের এই গ্রাম বাংলার অন্য এক রূপ। জাতীয় সড়কের দুই দিকে সর্ষের ক্ষেত। এইসব জিনিস অন্য কাউকে আকর্ষণ করে কিনা তা আমার জানা নেই, কিন্তু এই সর্ষের ক্ষেত, শীতকালে ছোটবেলার পিকনিক, আমবাগান, সজনে গাছের ছায়া, শুয়োপোকার রোম লেগে হাতে পায়ে চুলকুনি, আর টালির ছাদে কুল পাকতে দেওয়া, আবারও মন হারিয়ে যায় সেই ছোট্টবেলার দিনে। এই যে বালতি করে কি করছেন এটা? এটা অ্যাকচুয়ালি আমরা ছোলা লাগিয়েছিলাম। ও ছোলা গাছও আছে এতে? এর মধ্যে ছোলা লাগিয়েছিলাম, কিন্তু ছোলার সাথে মিক্স হয়ে গেছিল সরষাটা। আচ্ছা, তো সরষাটা তুলে ফেলিনি, যে সরষাটাও হয়ে যাবে, ছোলাটা হয়ে যাবে। ছোলাটা হয়ে গেছে, এই ছোলার শাক। এটা শাকের জন্য, কিন্তু ছোলা এখনো হয়নি এতে? না না, এখন দেরি আছে। এটা দেরি আছে। এটা কদিনে উঠবে আপনাদের এই সর্ষেটা? হ্যাঁ, মোটামুটি টোটাল তাই হ্যাঁ। ওনার থেকে ওঠা পর্যন্ত মোটামুটি 3 মাস। এই যে এটা ফল, এটা আরো আচ্ছা। বড় বড় মোটা মোটা দানা হবে। এইগুলো ফল? ফল, হ্যাঁ। এটা যখন পুরো হয়ে যাবে, হুম। ফুলটা ঝরে যাবে, তখন ওটা পেকে যাবে। তখন এই গাছটাকে তুলতে হবে, তুলে তখন ওই মেশিন দিয়ে মারতে হবে, কিংবা হাতে মেরে নিলেই সরষাটা বেরিয়ে আসবে। তারপরে ওটাকে আরো একটু ভালো করে শুকিয়ে তখন তেল, ওটাকে পিষে তারপরে তেল। বাকি কাজটা আমরা এমনিতেই করে নিই। হ্যাঁ, এখন তো আর সেই কলু নাই, কাঠের ঘানি এখন আর নাই। তো এখন ওই মেশিন থেকে আমরা তেলটা বের করি। ওটা একদম পুরো খাঁটি? হ্যাঁ, খাঁটি সর্ষের তেল। এখন যারা যে তৈরি করে টিনে বিক্রি করে, হ্যাঁ, তারা তো ভেজাল কিছু দিবে, তারা ভেজাল কিছু দিবে, কিন্তু আপনারা যে তেলটা খান সেটা হচ্ছে খাঁটি। গ্রামের যারা মানুষ তারা কিন্তু আজও খাঁটি জিনিসটাই খায়, সেটা চাল হোক, ডাল হোক, কিংবা সর্ষের তেল হোক। চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল সকল জিনিসে, নুন ভেজালে, তেল ভেজালে, ভেজাল সকল মানুষে। ভেজালের মধ্যে থাকি না আমরা। একটু গ্রামের মানুষ একটু কষ্ট হলেও সঠিক জিনিসটা কিছুটা হলেও পায়। কারণ যদিও এখন সারটার প্রয়োগ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভেজাল হয়ে যায়, কিন্তু তবু অনেকটা ভালো জিনিস আমরা পাই। কাকা তোমার নাম বলে দেন। আমার নাম আবু তাহের।
আবু তাহের। আর এই জায়গাটা হচ্ছে ইটাহার, তাই তো? ইটাহারের মারাই অঞ্চল, এটা মির্জা দিঘি। এটা হচ্ছে মির্জা দিঘি। তো আমি জানি না যে মির্জা দিঘি থেকে আমার কোনো দর্শক বন্ধু আছে কিনা, থাকলে অবশ্যই হাই জানাবেন। আর সেই সাথে কাকাকে অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো দিন। এটাই হচ্ছে কথা। 10:32 আমাদের মিনিট 10 পথ চলা শুরু হয়ে গিয়েছে সর্ষে বাগান থেকে, ওই ভিডিও টিডিও করে সর্ষে ফুল দেখে ওই কাকার সাথে কথা বলে। আর এখান থেকে ইটাহার হচ্ছে এখন 2 কিলোমিটার। এতক্ষণে আমাদের ইটাহার পার করে বোধহয় রায়গঞ্জ পৌঁছে যাওয়ার কথা। আমরা তো রাস্তায় দাঁড়াতে যাচ্ছি, মানে হয়তো পৌঁছানোর কথা দুপুর 2টোয়, হয়তো পৌঁছাবো হচ্ছে বিকাল 6টায়, এরকমই হবে কিছু একটা। বাট এই অনুভূতিগুলো অন্যরকম, এগুলোই জীবন খাতার প্রদীপ পাতায় রয়ে যাবে। আমাদের যাত্রাপথের এটা হচ্ছে 5 নম্বর টোল প্লাজা। জিজ্ঞেস করলাম এই যে কাউন্টারে যিনি আছেন এই টোল প্লাজার নাম কি, বললো বারাই টোল প্লাজা। স্থানীয় সময় সকাল 11:12। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে ভিনগর। এখানে এক দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, বললো এই জায়গাটার নাম হচ্ছে ভিনগর। এরপরেই আসবে হচ্ছে টুঙ্গি দিঘি। এখান থেকে হয়তো 7-8 কিলোমিটার হতে পারে বা তার কম হতে পারে। আর এই যে ব্যাগের মধ্যে রাখা আছে বেদানা, তরমুজ আর হচ্ছে ডাব। আরে যা গাজনি হয়ে গেছি রে। স্থানীয় সময় 11:56 আমরা পার করছি হচ্ছে ডালখোলা। এখান থেকে কিষানগঞ্জ হচ্ছে আর মাত্র 28 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার। আর বাঁদি চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে। ওই যে সামনে ফ্লাইওভারটা রয়েছে ওটা যাচ্ছে বিহারের পূর্ণিয়া। এরপর থেকে কিন্তু ট্রাক বাড়বে রাস্তায়। আর যথেষ্ট জমজমাট জায়গা ডালখোলা, এখানেও দোকানপাট রয়েছে, চাইলে আপনারা এখানেও টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারেন। আরে শুভ, ফলের দোকান রে ভাই, গাড়িটাকে দেখ তো সাইডে নিয়ে একটু 8-10টা পেয়ারা নিয়ে নে ভাই। 3খানা পেয়ারা, ওজন হচ্ছে 600 গ্রাম, নিচে 120 টাকা কিলো। ঘড়িতে সময় 12:08। আর সময় আরও একবার পৌঁছে দেয় অতীতের দোরগোড়ায়। 2020 সালে এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম একটা জ্যাকেট পরে। আর আজ 2026 সাল, আবারও সেই হোটেলের সামনে। জিজ্ঞেস কর ছোটো মাছ ভাজা আর খিচুড়ি হবে নাকি। বড় বড় জার্নিতে এরকম বড় বড় মাছ হতেই পারে। 2 পিস করে দিয়েছিল মাছ ভাজা, একদম গরমা গরম মাছ। বললো এখানে কাতলা মাছ নেই, এখানে রুই মাছ রয়েছে, বেশ বড় পিস কড়মড়ে ভাজা। ভাত ঠিকই আছে, তার সঙ্গে দিয়েছে পাঁপড় ভাজা, সেই সঙ্গে একটা আচার রয়েছে, আর এরকম খোসাওয়ালা আলু ভাজাও রয়েছে, মূলও রয়েছে। এই খেয়ে ফ্লাইটে উঠতে হবে। পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা, শুধু অভাব হচ্ছে সেদ্ধ ডিমের, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাতগুলো ঝরঝরে আছে। আর হ্যাঁ, তার সাথে আমার ভীষণ পছন্দের রয়েছে সয়াবিন। বাপরে ঝাল, রান্না একদম তেলে তপ্ততে যাকে বলে। খাওয়া দাওয়ার পর বসে টাইম হচ্ছে এখন 12:28। খুব বেশি টাইম আমরা নিইনি। আর এখানে আমাদের খাওয়ার বিল হচ্ছে মোট সব মিলিয়ে মাত্র 300 টাকা। আমাদের যাত্রাপথের এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে সুজাপুর। বেলা 1:01 আমরা পার করছি হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার। এই যে এইদিকে রয়েছে কিষানগঞ্জ স্টেশন। এখন ট্রেন নাই না আগে পরে, এখন শুধু মালগাড়ি পাস করবে। বেলা 1:25 আমরা পার করছি ইসলামপুর বাইপাস। ইসলামপুরটা চলে গেল হচ্ছে এইদিকে, এই হচ্ছে বাইপাস। NH 12 থেকে এখন আমরা রয়েছে হচ্ছে NH 7-এ। গাড়ির গতি বলছে 100 কিলোমিটার পার ঘন্টা, মাইলেজ দিচ্ছে 16.2, দূরত্ব বলছে 73 কিলোমিটার, আর সময় বলছে বেলা 2:06। আর দুপাশে রয়েছে চা বাগান। এই দিকে চা বাগানগুলো হচ্ছে হারা ভরা, ওই দিকে চা বাগানগুলো হচ্ছে শুকিয়ে যাওয়া। এই জায়গাটা সব থেকে ভালো লাগে হচ্ছে ভোরবেলায়, যখন সকাল হয়, সূর্যটা আস্তে আস্তে ওঠে, পেছন থেকে আলোটা এসে পড়ে। আর এই চা বাগানের পাশে যখন সকালবেলা যাই, আগে যখন গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা দিয়েই বলছি দুর্দান্ত লাগে। আমাদের যাত্রাপথের 7 নম্বর টোল প্লাজা পশ্চিম মাতৃ টোল প্লাজা। জলপাইগুড়ি হচ্ছে 53, ফুলবাড়ি হচ্ছে 20, যারা শিলিগুড়ি যাবে আর বাগডোগরা শিলিগুড়ি রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে, একদম বাঁদিকে। ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস। এখানে আবার গাড়িকে ট্রাকে ঠুকে দিয়েছে, এবার দে পয়সা। শিলিগুড়ির গাড়ি ঠুকেছে বিহারের গাড়িকে। তারপর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই হচ্ছে ফুলবাড়ি, সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। বাট আমরা নেবো হচ্ছে সামনে ইউটার্ন, কারণ আমরা যাবো গাজলডোবার দিকে। গাজলডোবা হচ্ছে পেছন দিকে। আর আমাদের গন্তব্য আর মাত্র 46 কিলোমিটার। আর জলপাইগুড়ি হচ্ছে এখান থেকে মাত্র 42 কিলোমিটার। আমবাড়ি হচ্ছে 11 কিলোমিটার। ওদলাবাড়ি হচ্ছে 47 কিলোমিটার। আর মালবাজার হচ্ছে 59 কিলোমিটার। লাটাগুড়ি 52, চালসা 61, গরুবাথান 65। একটা ব্লগ যে বানানো হয় সেটা কত রকম ইনফরমেশনে ভরা বলুন তো। কোথায় কোন রাস্তা, কোথায় খারাপ, কোথায় কোন টার্নিং, কোথায় কোন টোল গেট। যে গাড়ি নিয়ে ফার্স্ট টাইম যাবে তার কাছে এই ব্লগটাই সব থেকে বড় গাইডলাইন। গাজলডোবা যে ব্যারেজ, সেটা এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার। আর এই জায়গাটা এত সুন্দর, এইদিকে সবুজ মানে জঙ্গল, সামনে জঙ্গল, মানে দুদিকেই জঙ্গল, প্রচুর গাছপালা, আর মাথার ওপরে নীল আকাশ, সেখানেও সবুজের প্রতিফলন। গন্তব্য 24 কিলোমিটার।
গাজলডোবা থেকে আরও 20 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো। আশা করছি আমরা 4টের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। ব্রিজ তো প্রথমে ভাবলাম হাওড়া ব্রিজ, পরে দেখলাম না, এটা গাজলডোবা ব্রিজ। আর ব্রিজের সঙ্গে সঙ্গে কিন্তু এটা আর কি নায়ক নায়িকাদের ফটো সেশন পয়েন্ট। কিছু নায়িকা নায়ক ওখানে ভিডিওগ্রাফি করছে, ফটোগ্রাফি করছে, রিলস বানাচ্ছে। ওইদিকে এখন থেকে দোকানপাট বসে গেছে, বোঝা যাচ্ছে এই জায়গাটা কিন্তু বিকালবেলায় এবং বিভিন্ন রকম হলিডেতে বেশ ভালোই ভিড় হয়। গাজলডোবাও কিন্তু হচ্ছে একটা টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। আজকে আমরা দুটো ব্যারেজ দেখলাম, একটা ফারাক্কা ব্যারেজ, একটা হচ্ছে তিস্তা ব্যারেজ। এখানে তো টুরিস্টদের ভিড় আছেই, সবাই এখানে ছবি তোলে, মানে এটাও একটা টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। আমি তো এর আগে রাত্রেবেলা পার করেছি, আজকে দিনের বেলায় পার করছি। এখানে নদী বিরাট চওড়া, দূরে সব পাহাড় দেখা যাচ্ছে। জায়গাটা পিকনিক করার জন্য সেই জায়গা না? আর এখানে অত ফারাক্কার মতো জ্যাম ট্যাম নেই। এই রাস্তায় গাড়ি টাড়ি খুব কম। এখানে গেট রয়েছে, মোট লক গেট রয়েছে 45টা। এখান থেকে ওদলাবাড়ি আর 15 কিলোমিটার, আর লাটাগুড়ি হচ্ছে 25। আর এই পর্যন্ত রাস্তা ফাটাফাটি, কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেম হচ্ছে সুবোধর? কোনো ক্লান্তি নেই। এমনিতেই গাড়িতে অতটা প্রবলেম হয়ও না, হয়ে যায় না। গাড়িটা খুব ভালো তো, মানে ওই জার্নি বা ক্লান্তি বা যে বসে আছি কোমরে ব্যথা, সিরিয়াসলি এগুলো হয় না। সোজা রাস্তা যাবে হচ্ছে লাটাগুড়ির দিকে, আমরা নেব হচ্ছে বাঁ দিক, আমরা যাব হচ্ছে ওদলাবাড়ির দিকে। এতক্ষণ ধরে আমরা যে পথ চলেছিলাম সেই পথের সাথে কিন্তু এই পথের কোনো মিল নেই। দুদিকে জঙ্গল, আর এটা কিন্তু অবশ্যই এলিফ্যান্ট করিডোর, কারণ মাঝে মধ্যে কিন্তু সাইনবোর্ড রয়েছে যে এটা এলিফ্যান্ট করিডোর। ট্রাক চলছে, ছোটোখাটো গাড়িও চলছে, টোটোও চলছে, সবই আছে। আমাদের গন্তব্য 13 কিলোমিটার, মালবাজার হচ্ছে 22 কিলোমিটার, ওদলাবাড়ি 9 কিলোমিটার। বাট রাস্তাটা সত্যি সুন্দর। ডান দিকে মালবাজার, বাঁ দিকে সেবক, আর এই হচ্ছে ওদলাবাড়ি মোড়। ওদলাবাড়ি থেকে আমার কোনো দর্শক বন্ধু রয়েছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে। এদিকে রয়েছে ওদলাবাড়ি স্টেশন। এখান থেকে লোকালয় মোটামুটি শেষ, আবারও চা বাগান শুরু। মানে যেরকম প্রকৃতি আমরা দেখতে চাই। এই তো পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, চা বাগান, বাস আর কি চাই। এত দূর থেকে ছুটে আসা এবারই সার্থকতা পেলো। আমরা যে প্রপার্টিতে যাচ্ছি সেই প্রপার্টির সঙ্গে যখন কথা হচ্ছিলো আমার ফোনে, মানে ওখান থেকে ইনভাইটেশন এসছে, তখন বলেছিল আমাকে যে জায়গাটা এমন আপনার পছন্দ হবেই। মানে আপনার বলে নয়, বলে যে কোনো মানুষের পছন্দ হবে। অলমোস্ট পুরো রাস্তার বিবরণটা আপনাদের দিয়ে দিলাম। শেষ যে 450 মিটার রাস্তা আছে, মানে এই রাস্তা গিয়ে মিশবে হচ্ছে নদীর কাছে, একদম নদীর মুখে গিয়ে শেষ হবে, নদীর ধারে গিয়ে শেষ হবে। সেখানেই রয়েছে আমাদের প্রপার্টি বা আমাদের রিসর্ট। এই পর্যন্ত আসার পর বাড়িঘর সব শেষ, আবারও চা বাগান শুরু। আর সূর্যের আলো বড় বড় গাছের ফাঁক দিয়ে এসে আমাদের মধ্যে বা আমাদের উপরে প্রতিফলিত হচ্ছে। এই হচ্ছে সেই প্রপার্টি, যার নাম হচ্ছে প্যাচিয়ানো। বলেছিলাম দেখলেই পছন্দ হবে। ওয়েলকাম টু প্যাচিয়ানো, মানাবাড়ি টি গার্ডেন, মানাবাড়ি, ওয়েস্ট বেঙ্গল। আমি আমার ট্রাভেল ক্যারিয়ারে প্রচুর প্রপার্টি প্রমোট করতে গিয়েছি, আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করেছি। কিন্তু হয় না, এমন এমন প্রপার্টি কিছু পড়ে যায় বা তার সাথে একটা কী বলবো যোগাযোগ হয়ে যায়, যেখানে আসার পর বলতে ইচ্ছা করে সত্যি জায়গাটা সুন্দর। তো এই জায়গাটা ঠিক সেরকমই। মানে বিশেষ করে আমি এক ফোঁটা বাড়ি বলছি না, আপনারা তো পুরো ব্লগটার উপরে দেখবেন, আপনারাই নিজেরাই বলবেন যে যেরকম আমরা আমাদের কল্পনায় ভাবি না, যে ঘুম থেকে উঠবো, পাশে একটা নদী, সামনে পাহাড়, নির্জন জায়গা, ভালো একটা পরিবেশ থাকবে, হাঁটা চলা করার জায়গা থাকবে এবং প্রপার্টির পাশেই নদী বয়ে যাবে, কখনো নদী থেকে একটু হাত ডোবাবো, ছবি তুলবো। এখন বর্ষাকাল নয় বলে নদীতে জল কম রয়েছে, বর্ষাকালে নদী অনেক জল থাকে। তো এই জায়গাটা ঠিকঠাক খানিকটা সেরকম, অনেকটা জয়ন্তী জয়ন্তী টাইপের। রুম দেখে দিল গার্ডেন গার্ডেন নয়, রুম দেখে মন রিভার রিভার হয়ে গেল। এখানে সেন্ট্রাল এসি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে ভালো জিনিস হচ্ছে কোলবালিশ রয়েছে, এই জিনিসটা কিন্তু চট করে দেখা যায় না। মিরর রয়েছে খুব সুন্দর, এখানে বসার জন্য একটা টুল রয়েছে, আর ওখানে একটা এরকম ছোট্ট টেবিল মতো রয়েছে, একটা ফুলদানি রয়েছে। বাট এই যে ফুলটা, এটা কিন্তু নকল, আসল নয়, কাগজের ফুল। সব থেকে দরকার যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল রয়েছে। এইটা খুলি, বাহ, এখানে সমস্ত রকম চা রয়েছে, নানা রকমের চা। আর এদের আর কি জলের বোতল। এখানে ফ্রিজও আছে। ফ্রিজে কিছু জিনিস আছে না, ফ্রিজ ফাঁকা। এখানে সব নানা রকমের গ্লাস রয়েছে। গ্লাসের কি ব্যবহার সেটা আপনারা জানেন, নতুন করে বলার দরকার নেই। এখানে বসে কাজ করা একটা টেবিল, আর সেই সাথে এদের মেনু কার্ড, নানা রকম এখানে খাবার দাবার যা রয়েছে। এদিকটা এদের হচ্ছে লাগেজ রাখার জায়গা। এদিকে টাওয়েল ফাওয়েল সব রয়েছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার রয়েছে। স্নান করার জন্য আলাদা এনক্লোজার। এদিকে রয়েছে বেসিন, আর কোমরটা রয়েছে এদিকে। আর এখানে রয়েছে একটা বড় গিজার। যেটা সবচাইতে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে নদীটা। খুব সুন্দর একটা বিকেল, সূর্য আস্তে আস্তে অস্ত চলে যাবে একটু পরেই।
শীতকাল, ছোটো দিনের বেলা, ওই নদী থেকে বালি তোলা হচ্ছে, বালি বা পাথর। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা বারান্দা। সন্ধ্যেবেলায় এই জায়গাটা অসাধারণ। এখানে বসার জন্য সব চেয়ার রয়েছে। সারাদিনে প্রায় 400 কিলোমিটার পথ চলে শরীর এমনিতেই ক্লান্ত। লাঞ্চ রাস্তাতেই করে নিয়েছি, সুতরাং এই বিকেলে 1 কাপ লাল চা সঙ্গের কুকিজে কামড় দিয়েই ডায়েরির পাতায় লিখছি এই বিকেলের কথা। শীতকাল, ছোট দিনের বেলা, সূর্য অস্তাচলে যেতেই ওই দূর থেকে ঠান্ডা হাওয়া এসে বুঝিয়ে দিল মাঘ মাসের ঠান্ডার চারিত্রিক বৈশিষ্ট্য। এমনিতেও এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা। পাশ দিয়ে বয়ে চলা ঘিস নদী, তার ওপারই রয়েছে জঙ্গল আর পাহাড়। মাঝে মধ্যে হাতির দল এই নদী পারাপার করে কিংবা এখানে জল খেতেও আসে। ডায়েরি লেখার কাজ শেষ হতেই বারান্দায় এসে দাঁড়ালাম। গোধূলি লগ্নে অস্তগামী সূর্যের রক্তিম আলোতে আকাশ লাল আর কমলা মিশে অদ্ভুত এক রঙের মিশ্রণ তৈরি করেছে। নদীর কুলকুল শব্দে বয়ে চলা 2-1টা রাতজাগা পাখি কিংবা ঝিঝি পোকার এক টানা শব্দ। মন ভালো করে দেওয়ার জন্য এমনই একটা বিকেল কি যথেষ্ট নয়? মনে মনে হয়তো এইটাই ভাবছিলাম, হঠাৎ শুভ ডেকে বলল, কৌশিকদা কিছু ফুড অর্ডার করো, এবারে একটু খিদে খিদে লাগছে। তো এখানে যা খাবার দাবার রয়েছে সেই লিস্ট দেখে আমাদের দুটো খাবার আমরা অর্ডার দিয়েছি। সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, বলেছিলাম যে লেস অয়েলি বানাতে, আর সেই সঙ্গে এরকম ছোটো ছোটো চিকেন পকোড়া। আমাদের শুভ আবার অর্ডার দিয়েছে হচ্ছে গার্লিক চিকেন। ওর গার্লিক চিকেন খুব পছন্দ, গরম গরম একদম। আর দিস না, একটাই থাক। আরে খাও আরে খাও গো বলিস না, তখন আমার ট্রেনের ইনাগুরেশন আছে, এবার ওখানে যদি হাগা শুরু হয়ে যায়। এই খাবারকে খাও, না, এখানকার খাবার দাবার সত্যি ভালো, খাবারটা একটা কোয়ালিটি আছে। খাবার ফ্রেশ আছে। এবং সবথেকে বড় কথা, লেস অয়েলি, মানে অয়েল চ্যাপ চ্যাপ পড়ছে, ঝাল এরকম নয়। আর সেই সঙ্গে অর্ডার দিচ্ছি হচ্ছে গরম গরম স্যুপ। শুভ তো স্যুপ খাবে না, তো আমি চিকেন ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছি। এটাও বেশ দারুণ। অনেক রকম স্যুপ এদের কাছে আছে, ভেজ স্যুপ আছে, নন ভেজ স্যুপ আছে। তো বললো কোন স্যুপটা খাবে না, আমি বললাম চিকেন ক্লিয়ার স্যুপই নিয়ে আসুন, এটা আমি খাই। পরের দিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। প্ল্যান তেমন কিছুই নেই। ব্রেকফাস্ট করে একটু বাগরাকোট ঘুরে আসবো, তারপর লাঞ্চ করেই চেক আউট করবো। আর এরই মাঝে পুরো প্রপার্টির সুযোগ সুবিধা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কাজে এখানে আসা আর কি। অতএব চা পর্ব শেষ করেই কাজে লেগে পড়লাম। ওইদিকে রয়েছে নদী, আর এখানে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলের দুটো পার্ট রয়েছে। একটা পার্ট রয়েছে হচ্ছে বড়দের জন্য, অর্থাৎ যেখানে জলের গভীরতা একটু বেশি। আরেকটা পার্ট রয়েছে এই দিকটা বাচ্চাদের জন্য। মানে যদি আপনারা বাচ্চাকে নিয়ে আসেন, মানে আমি যদি পলকে নিয়ে আসতাম, তাহলে তো পল এতক্ষণে মনে হয় সুইমিং পুলেই সারাক্ষণ বসে থাকতো। আর এই দিকটাতে রয়েছে এনাদের সব চেঞ্জিং রুম, তারপরে টয়লেট, সব কিছু এখানে রয়েছে। এটা হচ্ছে আমাদের ওপেন ডেক এরিয়া, যেখানে গেস্টরা সকালবেলা অ্যাকচুয়ালি মর্নিংয়ে এসে ব্রেকফাস্টও করতে পারে বসে, আর এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, আমরা বিকেলবেলা এখানে গেস্ট আসে, স্ন্যাক্স, চা, কফি, এভরিথিং তারা এনজয় করে। আর আমাদের এখানে কোনো গেস্ট যদি কোনো ইভেন্ট করতে চায়, এই ডেকটার উপরে লাইভ মিউজিকও আমরা করিয়ে দিই। গেস্টদের জাস্ট এই কফি শপের সাথে এটা করা আছে, যাতে তারা কফি হাতে নিয়ে বা বসে একটু বই উপভোগ করতে পারে। লাইব্রেরি বলবো না, জাস্ট একটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আপনি কফি, মানে যত রকমের কফি আছে সবই পাবেন আপনি। এছাড়া আমাদের বেকারি আইটেম যেটা রয়েছে, এখানে সব কিছু পাবেন, কেক, প্যাস্ট্রি আর মফিং, মানে যত রকমের কেকের আইটেম আছে, সব বেকারির যত আইটেম সব আপনি এখানে পাবেন। আমাদের কেক যদি বলে দেয় উইদিন 1 আওয়ার বা 1-1.5 ঘন্টার মধ্যে আমরা ওটা একদম ফ্রেশ রেডি করে দিই। এটা অ্যাজ এ গেম জোন হিসাবে আমরা ব্যবহার করি। লুডো, চেস, চাইনিজ চেকার, ইনডোর যে গেমগুলো আছে সেইগুলো দিয়ে আমরা গেস্টদের এটা এন্টারটেন করাই। সেকেন্ড থিং হচ্ছে, এখানে যদি কোনো একটা 8-10 জনের যদি কেউ গেস্ট এসে বসে একটা ছোট্ট পার্টি করতে চায়, সেটাও আমরা ওটা কনভার্ট করে দিই তাদের জন্য। এটা যদি কোনো কাপল এসে বসে স্ন্যাক্স, চা, কফি বা লাঞ্চ বা ডিনার করতে চায়, আমরা এটা সেট আপটা করে দিই। এটা তাদের জন্য করা। এটা আমরা ডেকোরেশনে করে দিই। অনেক সময় হয়তো তার কিছু বার্থডে আছে, এটাকে আমরা ডেকোরেশনও করে দিই আমরা। এটা হচ্ছে আমাদের বনফায়ার। এই এখন শীতের মৌসুমে বনফায়ার, আমাদের ম্যাক্সিমাম গেস্ট এসে আমাদের বনফায়ারটা নেয়। আর এটা লাইভ বারবিকিউ চলে আমাদের। বারবিকিউর জন্যে সন্ধেবেলা আমার এই রিভার সাইডটা করা হয়েছে, যাতে গেস্টরা এসে বসতে পারে। এখানে লাইভ বারবিকিউ হয় অ্যান্ড লাইভ আপনার বনফায়ারও আমরা দিই এখানে অ্যাজ পার গেস্ট রিকোয়েস্ট। আমরা ওই সোফা, চেয়ার, টেবিল পুরো মোটামুটি আমরা সেট আপ করে দিই। এটার করে দেওয়ার পরে গেস্টরা এখানে জাস্ট এনজয় করে, আর কিছু না। গেস্ট যদি নদীর জলও এনজয় করতে চায়, সে কিন্তু নদীতে নেমে এনজয় করতে পারবে। এই নদীটার নাম হচ্ছে ঘিস নদী। যদি কপাল ভালো থাকে তো আপনারা হাতিও দেখতে পাবেন,
এই কিছুদিন আগে জাস্ট মাসখানিক আগে প্রায় 15-20টা হাতি এই জাস্ট এই নদী ক্রস করে চলে গেছে ওই জঙ্গলের মধ্যে। ওটা অ্যাকচুয়াল ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, পুরোটাই জঙ্গল ওটা। আপনারা আগামী দিনে যারা এই জায়গায় আসছেন তাদের অভিজ্ঞতা কী হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমি যদি এইরকম একটা জায়গার সন্ধান করি মনে মনে, যে আমি ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পর ঘাসে পা রাখবো, তো যদি ইচ্ছা হয় একটু সুইমিং পুলে গা ডুবাবো, কিংবা বিকালবেলা একটু নদীর ধারে যাবো, নদীর কুলকুল শব্দ শুনবো, নদীর ধারে কিছু ছবি তুলবো, দূরে ওই পাহাড়কে দেখবো, কিংবা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে বা একটু ভালো পরিবেশে থাকবো, তাহলে আমার মনে হয় যে আমার খোঁজ কিন্তু এই জায়গাতে এসে শেষ হয়ে যায়। এবং যারা আপনারা ভিডিও দেখছেন তারা এখানে আসুন, কথা দিলাম আপনাদের 2টো দিন খুব ভালো লাগবে। হতে পারে এখানে আসার পর আপনাদের মনে হতে এটাও হতে পারে 2টো দিন হয়তো কম পড়ে গেল, আরও একটা দিন যদি এখানে থাকতে পারতাম, একটু প্রকৃতির সাথে একাত্ম হতে পারতাম, একটু ভালো ছুটি কাটাতে পারতাম, তাহলে আমার মনে হয় আমাদের সেই সপ্তাহটা বা সেই মাসটা কোথাও সার্থকতা পেত। আমার এমন অনেক দর্শক আছেন, বা বলা যেতে পারে এক ঝাঁক দর্শক রয়েছেন, বা একটা বিরাট অংশ দর্শক রয়েছেন যারা কিন্তু একটু লাক্সারি পছন্দ করেন, এবং তাদের বক্তব্য এটাই, বস আমি পয়সা খরচা করতে আপত্তি নেই, কিন্তু পয়সা খরচা করে আমি যেন সেই লাক্সারি ফিলটা পাই। তো তাদের অনুসন্ধান হয়তো এখানে এসে শেষ হবে, এবং এই ব্লগটা হয়তো সেই সব দর্শকদের জন্যই। এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন। যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছেন তারা তো গাড়ি করে কীভাবে আসবেন আমি তো আপনাদেরকে রুট অলমোস্ট সবটাই দেখিয়ে দিয়েছি। এবার অনেকে আছেন যারা একসাথে অনেকে আসছেন, কোনো গ্রুপ আসছেন, হয়তো আপনারা গাড়িতে আসবেন না, ট্রেনে করে আসবেন। তো ট্রেনে করে আসার ক্ষেত্রে কিন্তু আপনারা কাঞ্চনকন্যা ধরতে পারেন শিয়ালদা থেকে, এবং আপনাদের এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে নিউমাল জংশন। তো নিউমাল জংশনে পৌঁছানোর পর এদেরকে যদি আপনারা ফোন করে বলে দেন, এনারা কিন্তু গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, আপনাদেরকে স্টেশন থেকে পিক আপ করা এবং আপনাদেরকে ফিরে যাওয়ার সময় স্টেশনে ড্রপ করা। সাইট করার ক্ষেত্রে আপনাদের কাছে 3টে অপশন আছে। প্রথমত হচ্ছে জঙ্গল সাফারি। আপনারা যদি গরুমারা ফরেস্টে সাফারি করতে চান, বা আপনারা যদি জলদাপাড়া ফরেস্টে একটা দিন সাফারির জন্য রাখতে চান, সেক্ষেত্রে এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এনারাই সে ব্যবস্থা করে দেবে। আপনারা যদি পাহাড় যেতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখানকার কাছের যে পাহাড় বা হিল, সেটা হচ্ছে ওই লাভা, লোলেগাঁও, এইসব ওদিকটা। তো সেক্ষেত্রে এনাদেরকে বললে এনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। আপনারা একবেলা কিন্তু পাহাড়ে যে সাইট সিং সেটা করে আসতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা ডুয়ার্সের যে 7 পয়েন্ট সাইট সিন করবেন, মানে এটা যেহেতু ডুয়ার্সেরই একটা পার্ট, তো সেক্ষেত্রে এনাদেরকে বলে এরা গাড়ির ব্যবস্থা করে দেবে। মোট কথা আপনারা এখানে এসে 2 দিন রিল্যাক্স করুন, ছুটি কাটান, সাইট সিন করুন বা না করুন, যাই করুন, 2 থেকে 3টে দিন কিন্তু আপনাদের এখানে খুব ভালো কাটবে, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা অরেঞ্জ জুস আমি ওকে, অরেঞ্জ জুস। তারপর হচ্ছে আমাদের যে মফিন, এটা কি আপনাদের এখানেই তৈরি? হ্যাঁ এখানে আমাদের এখানেই বানাই। বিভিন্ন রকমের কাট ফ্রুটস রয়েছে, যেখানে আমার ভীষণ পছন্দের তরমুজ রয়েছে, ওদিকে পেঁপে রয়েছে, অ্যাপেলস রয়েছে, আর লাল পেয়ারা রয়েছে, আর এদিকে রয়েছে জ্যাম, আর হচ্ছে ব্রেড, কাঁচা ছোলার একটা স্যালাড, চকোস রয়েছে, কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স রয়েছে, ওটস রয়েছে। এই ওটসটা আমি এখনও খাওয়া শুরু করিনি, এটা খাওয়া শিখতে হবে আমাকে। বাঙালির সবথেকে বড় ইমোশন সেটা হচ্ছে লুচি, লুচি বা পুরি। এখানে রয়েছে গরম গরম আলুর সবজি, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, ধনিয়া পাতা দেখতে পাচ্ছি। অনেকে আছেন সাউথ ইন্ডিয়ান ফুড পছন্দ করেন। এটা হচ্ছে ইডলি। ইডলির কথা বলার সাথে সাথে কিন্তু আসে হচ্ছে বড়া। এখানে বড়াও রয়েছে, কোকোনাট চাটনি, টমেটোর চাটনি। ইডলি বড়ার সঙ্গে সাম্বার থাকবে না এটা হতে পারে না, এখানে সাম্বারও রয়েছে। এবার সানডে হইয়া মানডে, রোজ কা ওয়ান ডে, বয়েলড এগ রয়েছে। চা কফির সেকশন, এখানে মিল্ক টি রয়েছে আমার পাস্ট, ব্ল্যাক টি রয়েছে আমার প্রেজেন্ট, আর সেই সঙ্গে কফি রয়েছে। এখানকার খাওয়া দাওয়ার সিস্টেমটা একটু আপনাদেরকে বলে দিই, মানে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। আপনারা এখানে যে ক্যাটাগরি রুমে থাকুন না কেন, এখানে কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি, বুফে ব্রেকফাস্ট কিন্তু আপনাদের থাকবেই। বাট এদের কিন্তু প্যাকেজের মধ্যে, মানে এদের স্টের মধ্যে কিন্তু কোনো আলাদা করে বুফে লাঞ্চ বা বুফে ডিনার নেই। বুফে লাঞ্চ বা ডিনার কাদের জন্য হবে? ধরুন আপনারা অনেকে মিলে এলেন, এক ঝাঁক মানুষ এলেন, কিংবা কোনো কর্পোরেট এখানে প্রোগ্রাম হলো, কিংবা কোনো পার্টি হলো, মিটিং হলো, সেক্ষেত্রে যদি আপনারা এনাদেরকে বলেন, তাহলে কিন্তু আপনাদের যে মেনু, সেই মেনু অনুযায়ী এনারা বুফে লাঞ্চ বা বুফে ডিনারের ব্যবস্থা করে দেবেন সবার জন্য। বাট এমনি আপনি যখন এখানে লাঞ্চ করছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অর্ডার করেই খেতে পারবেন, এদের যে মেনু কার্ড আছে সেই মেনু কার্ড দেখে। এখানে ইডলি বড়া সাম্বার তো রয়েছে। এবার যদি কেউ চান যে ধোসা খেতে, লাইভ কাউন্টারে বললে কিন্তু এরা সেই ধোসার ব্যবস্থা করে দেবে। 3 রকম আইটেমই রয়েছে, অমলেট, ধোসা, আর সেই সাথে সসেস। এই হচ্ছে এনাদের বার, রেস্টুরেন্ট, তার পাশেই রয়েছে বার। এটার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। খাওয়া দাওয়া বলুন বা ড্রিঙ্কস বলুন, আপনি রেস্টুরেন্ট বা বারে এসেও করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি রুম থেকে ভাই বেরোবোই না, আমি সারাদিন রুমেই থাকবো, প্রাইভেট মোমেন্ট কাটাবো, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে বারের যে সমস্ত আইটেম রয়েছে, বিভিন্ন রঙিন জল রয়েছে, রঙিন পানীয় রয়েছে, তার লিস্ট ধরে কিন্তু আপনারা রুমেও সেটা অর্ডার করতে পারেন, এবং রেস্টুরেন্টে যে খাবার দাবার রয়েছে সেগুলো কিন্তু আপনারা
রুমে আর কি ফুড অর্ডার করতে পারেন। এটা হচ্ছে আমাদের কনফারেন্স হল বা ব্যাঙ্কোয়েট হল বলতে পারেন। এতে আমাদের কর্পোরেট ইভেন্টসও হয়, প্লাস আমাদের যদি বিয়েবাড়ি কোনো সেরেমনি থাকে সেটাও আমরা এখানে এক্সপ্লোর মানে এটা আমরা অকেশানে এটা দিই। উইথ আমাদের ফুডিংও থাকে, আমাদের রুমও আছে ইনক্লুডিং সেটা থাকে। ব্যাঙ্কোয়েটটা আমরা জাস্ট ইউজের জন্য দিই, রুমসও আছে। যদি কোনো ছোটোখাটো যদি কোনো মিটিং বা গেট টুগেদার কিছু হয় আমরা এটা এখানে অ্যাকোমোডেট করে দিই। জাস্ট এটা বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এটা রাখা। এই পোর্শনে 12টা, ওই পোর্শনে 12টা, 24টা রুম আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ট্রিপল অকুপেন্সি, ঠিক আছে। রুম একই, অ্যামেনিটি সব একই, সাইজ একই, বাট এটা একটা জিনিস হলো এটা যদি একটা মানে ফ্যামিলি রুম, সেটা যদি কারোর বাচ্চা বা 12-13 বছর হয় একটা সেপারেটলি বেড সে পেয়ে যাচ্ছে। বা হয়তো তিনজনে এলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে সে এখানে ঘুমোতে পারলো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এসি লাগানো আছে, হ্যাঁ, একটা এসিও আছে। হ্যাঁ হ্যাঁ, এসিও আছে, প্লাস এখানে বারান্দা, প্লাস বারান্দা আছে। এই বারান্দাটা অ্যাডিশনাল আছে, এই বারান্দাটা অ্যাডিশনাল অ্যাডিশনাল আছে ট্রিপল রুমের ক্ষেত্রে। ট্রিপল রুমের ক্ষেত্রে। আর ডবল রুম আপনি ওইটা যেমন রুম অ্যাজ ইট ইজ পাচ্ছেন, এই পোর্শনটা আমাদের ব্যালকনি আছে। আপনি লক্ষ্য করে যখন রুমে দেখেছেন এটা বাড়ানো আছে, এটা বাড়ানো আছে কিন্তু আমাদের, ব্যালকনি সব রুমের সাথেই আছে, একদম ব্যালকনি সব রুমের সাথেই আছে। শুধু এটা ট্রিপল ওটা ডবল। হ্যাঁ, ওটা ট্রিপল, এটা ডবল। আর আমাদের সমস্ত রুমস হচ্ছে আপনার সব মাউন্টেন ভিউ আর রিভার ফেসিং রুম। নান্টুর বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া বোড়ালে, ঠিক আছে। আমি এখানে থাকা মানে আমার থাকা খাওয়া সব কোম্পানি এখানে, আমার অ্যাকোমোডেশন এখানে। মানে আপনি প্রায় 1.5 বছর ধরে এখানে আছেন? আমি ফ্রম পিলার থেকে আছি, একদম উনি যখন যখন গোড়াপত্তন যাকে বলে, গোড়াপত্তন একদম পুরো স্টার্টিং থেকে আছি, এট দ্য কনস্ট্রাকশন পিরিয়ড থেকে আছি আমি। ব্রেকফাস্ট পর্ব শেষ করে একটু বেরিয়ে পড়লাম। না, সাইট সিন করার কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়াল শুভর একটা রিলেটিভ আছে আমার সঙ্গে, যে শুভ এসে, শুভর একটা আত্মীয় আছে, তা সে বাগড়াকোটে থাকে। তো বললো যে যখন এত দূরে এসেছি তাহলে বাগড়াকোটে দেখা করে আসি। তো বাগড়াকোট যাওয়ার পথে এখানে আর কি রেলগেট পড়ে গিয়েছে, আর দুধারে চা বাগান, আর সেই চা বাগানের মধ্যে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রেলপথ। আর কী বলবো, এই সিনেই তো দরকার। মানে আমাদের এই ব্লগটাতে কত রকমভাবে আমরা ট্রেন দেখলাম, একবার ভাবুন। কর্মভূমি এক্সপ্রেস, কামাখ্যা এলটিডি। বাগড়াকোট থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম লুপ ব্রিজ। পরিকল্পনা ছিল ভিডিওগ্রাফি করা, আর সুযোগ থাকলে একটু ড্রোন শট নেওয়ার। ব্রিজের কারিগরি বলুন কিংবা জায়গার সৌন্দর্য, দুটোই এক কথা অসাধারণ। কিন্তু এখানে আসার পর অভিজ্ঞতা কিছু অন্যরকমই হলো। যারা বাইক নিয়ে এসছে বাইক এখানে রেখে দিয়েছে, যারা গাড়ি নিয়ে এসছে গাড়িটাকে এদিক ওদিক লাগাতে বারণ করছে, বলছে যে সাইড আছে, সাইডে লাগান, কারণ রাস্তাটা যেহেতু ব্যস্ত রাস্তা, আর রাস্তার ওই পারে দোকানপাট রয়েছে। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি চিকেনের লেগ পিস থেকে মোমো, ফুচকা, মুড়ি, কমলালেবু, জলের বোতল, নানা রকম খাবার দাবার রয়েছে। এই লুপ ব্রিজে যদি একটা ড্রোন ফ্লাই করতে পারতাম না, যদি পারি, তার যা ভিউ আসবে অসাধারণ। লুপ ব্রিজে এসে তো লুপ ব্রিজ আমাদের দেখা হলো না, কারণ লুপ ব্রিজে হাঁটাচলা করা, ওখানে গিয়ে ভিডিওগ্রাফি করা বা ড্রোন ফোন ওড়ানো নিষিদ্ধ। হতাশ মন নিয়ে একটু ফিরে যাচ্ছিলাম, ঠিক আছে, বাড়ি বাড়ি দেশ মেয়ে আসি, ছোটো ছোটি বাতে হতি রাইতে। তো এখানে দেখা হয়ে গেল একটা ভদ্রলোকের সাথে। আচ্ছা, ইনি ভদ্রলোক বলছেন, আচ্ছা তুমি এখানে, যে কে আমাকে বলছে তুমি এখানে? তারপরে বলছে শাল্টুদা। আমি শাল্টুদা কথাটা যখন বললো, তখন আমি ফিরে গেলাম কত সালে, পাপ্পু? মোটামুটি 2008 2007-8 সালে, মানে আজ থেকে প্রায় 18-19 বছর আগে। পাপ্পুর বাড়ি হচ্ছে আমাদের মধুপুরে। মধুপুরের যারা দর্শক বা ওকে যারা চেনে তারা জানে, ওখানে যারা থাকে। তো ও আর আমি হচ্ছে কম্পিউটারে প্রচুর গেম খেলতাম। তো এখন আমি তো আর গেম খেলার টাইম পাই না, বাট ও মাঝে মধ্যে গেম খেলিস না। হ্যাঁ, কত কত গেম আছে তোর কাছে এখন? আমার কাছে মোটামুটি 400-500টা এখনো ডিভিডি ভর্তি। 400-500 সবই DVD। অবদান হচ্ছে সাল্টুদারি। তখন আমরা পুরো গেম খোরছিলাম, নেট থেকে গেম ডাউনলোড করতাম, একদম। বিএসএনএল এর ব্রডব্যান্ড দিয়ে। গেম, গ্রাফিক্স কার্ড, র্যাম, মানে আলাদাই এইসব নিয়ে ব্যাপার। জীবন এইসব ছিল নিয়ে জীবন ছিল আমাদের। ও এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সে ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমি ওই- ultimate ওই দিয়ে বেকার। পরিচয় না, এটা আমার দাদা, আমি আলটিমেট, ভাই। ও গেম খেলে মানে একটা ভালো জায়গায় পৌঁছে গেল, আমি আলটিমেট বেকার থেকে। না না না, এটা বলো না। তুমি যে জায়গায় আছো, তোমাকে যে চেনে, মানে তোমাকে সবাই চেনে, আমাকে কতিপয় লোক চেনে। আরে তাও এটাই তো অনেক তাও বড় তো ব্যাপার। এরকম জায়গায় এসে দেখা হয়ে গেল, ভেবেছিলি যে হ্যাঁ, এরকম না, জায়গায় এসে দেখা হবে? ভাবতে পারিনি। আমি তোমাকে দেখলাম, আমি সেই জন্য গাড়ি দাঁড় করিয়ে তো নেমে কথা বললাম। আপনারা শুধু দেখুন জায়গাটা, যদি একটা ড্রোন শট নিতে পারতাম কি লাগতো বলুন তো। ওইখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, পাশে তিস্তা, এইরকম একটা স্কাই ভিউ, সবুজ, চারিদিকে সবুজ পাহাড়,
এইখানে একটা ড্রোন শট সত্যি জায়গাটাকে একটা অন্যরকম মাত্রা দিত। বাট দুর্ভাগ্য যে আমরা আমাদের দেশের সুন্দর সুন্দর জায়গাতে ফটোগ্রাফি করতে পারি না নিরাপত্তার কারণে। কিছু করার নেই। এরপর বাগড়াকোট থেকে সোজা উদলাবাড়ি, তারপর লাগেজ গুছিয়ে রেস্টুরেন্টের টেবিলে, কারণ অন্য একদিক থেকে সময় আমাদের তাড়া দিচ্ছে। এখানে রয়েছে ভাত, সেই সঙ্গে রয়েছে বেগুন ভাজা, এদিকে রয়েছে বাঙালির সব থেকে পছন্দের ইলিশ মাছ, এটা হচ্ছে লেবু লঙ্কা চিকেন, পটলের দোরমা, দই কাতলা, ছানার ডালনা, গোলবাড়ি মাটন, লসুনি কাবাব, এইটা হচ্ছে হরিয়ালি কাবাব, এইটা হচ্ছে চিকেন টিক্কা, শাহি পনির, ননভেজ থুপ্পা, চম্পারন মিট, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, টমেটো চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে। এই হচ্ছে টোটাল এদের খাওয়া দাওয়া। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে আজকে আমাদের জন্য হচ্ছে পমফ্রেট মাছ, সাদা ভাত, ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া, আর এখানকার সবচাইতে বিখ্যাত হচ্ছে বরুলি মাছ। আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু এখানে যে কোনো রকম খাবার বা আরও যে সমস্ত খাবার ওনাদের মেনু কার্ডে আছে সেই খাবার কিন্তু আপনারা এখানে অর্ডার দিয়ে খেতে পারবেন, সেটা লাঞ্চে হোক বা সেটা ডিনারে। মাটন চিকেন সবই এখানে পাবেন আপনারা, চাইনিজ তো পাবেনই, গতকাল আমরা চাইনিজ খেয়েছিলাম। ছোটো মাছের কোনো বিকল্প হয় না। আমি এখন বাজারে গিয়ে বেশি ছোটো মাছই কিনি, বরুলি মাছ কিংবা কাতলা মাছ ফ্রেশ, কিন্তু পমফ্রেট আমি ফ্রেশ বলবো না, কারণ আপনারা জানেন পমফ্রেট কিন্তু এখানে আসে না, পমফ্রেট কিন্তু বাইরে থেকে আসে। বাট পমফ্রেটটা টেস্ট করবো কীরকম, না মাছের সাইজ কিন্তু ভালো আছে, বেশ বড় আছে, এরকম হচ্ছে মাছের সাইজ। দেখ পমফ্রেট নিয়ে কোনো কথা হবে না, পমফ্রেট আমার ভীষণ পছন্দের মাছ, আর সর্ষে পমফ্রেট তো আলাদাই। দুটোই এত সুন্দর মাছ, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। কাতলা মাছের সাইজ হচ্ছে এরকম। এটা বললেন বিহার থেকে আসে না, কখনো বিহার থেকে আসে, কোনো রায়গঞ্জ থেকে আসে। বাট এই তিনটে মাছের মধ্যে আমি সবসময় গিয়ে রাখবো হচ্ছে বরুলি মাছকে। আমার 1 নম্বরে বরুলি মাছ, 2 হচ্ছে পমফ্রেট, 3 হচ্ছে কাতলা। আমরা যদি আরও একটা দিন থাকতাম, আরও কিছু আইটেমের অর্ডার দিতাম, আরও কিছু খাওয়া খেতাম, আপনাদেরকে ফিডব্যাক দিতাম। বাট যেহেতু সময় সংক্ষিপ্ত, আবারও হয়তো কোনো দিন আসবো। বাট আমি শিওর যে এই ভিডিও দেখার পর আপনারা কিন্তু অনেকেই অলরেডি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন এখানে আসার জন্য। যোগাযোগের নম্বর দেওয়া থাকলো, এদের ওয়েবসাইট দেওয়া থাকলো, ফোন করে নেবেন, বুকিং অবশ্যই করে নেবেন। আর অবশ্যই এখান থেকে ফিরে যাওয়ার পর আমাকে একটা আপনাদের ফিডব্যাক দেবেন। খাওয়া দাওয়ার পর হাত ধুতে এসেছিলাম, এটা হচ্ছে এদের হোটেলের ওই কমন ওয়াশরুম, কমন টয়লেট প্লাস ওয়াশরুম। তো এই জায়গাটা এসে এক ঝলক মনে হলো যেন এয়ারপোর্ট, মানে এত সুন্দর, মানে ডুয়ার্সের মতো জায়গায় এসে এরকম পরিবেশে এত সুন্দর ব্যবস্থা, ফাটাফাটি মানে আলাদাই ক্লাস একটা। এখান থেকে বিদায় নেওয়ার আগে একটা বিশেষ কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে গত বছর মানে 2025 সালে আমি আজকের দিনে এই গাড়ি কিনেছিলাম। শখের নারী আর শখের গাড়ি দুটোই কিন্তু পুরুষের জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজ আমাদের গাড়ির বা আমার গাড়ির 1 বছর পূর্ণ হলো। এই যে প্যাচিয়ানো যে রিসর্টটা এসেছি, এনাদের এখানে নিজস্ব বেকারিও রয়েছে। তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা কেক ছোটো করে বানিয়ে দেবেন, আমার গাড়ির আজকে বার্থডে সেলিব্রেট করতে হবে। তো ওনারা খুব সুন্দর করে মোটামুটি ঘন্টা 2-1 মধ্যে একটা কেক প্রস্তুত করে দিয়েছেন। শুভ বলছে গাড়িকে কেক খাওয়াতে হয়, চল গাড়ি তুই কেক খা, হ্যাপি বার্থডে। উদলাবাড়ি থেকে নিউ মাল জংশন, সেখান থেকে গাড়ি আর শুভকে বিদায় জানিয়ে ট্রেন ধরে সোজা এনজিপি থেকে পরের দিন অর্থাৎ 16 জানুয়ারি গিয়েছিলাম কামাখ্যা জংশনের পথে। কেন, তার উত্তর হয়তো আপনাদের কারোর জানতে বাকি নেই যারা আমার নিয়মিত দর্শক। ফাইনালি ট্রেন ছেড়ে দিল নিউ মাল জংশন থেকে নিউ জলপাইগুড়ি জংশনের উদ্দেশ্যে। আর সেই সঙ্গে শেষ করলাম আমাদের এই ব্লগ, যেটা শুরু হয়েছিল হচ্ছে গাড়ি দিয়ে আর শেষ হলো হচ্ছে রেলগাড়ি দিয়ে। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী পর্বে ভূস্বর্গ কাশ্মীরের পথে। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, লাভ ইউ।